কালিন্দী নাট্য সৃজন কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকী পালন করছে। তার আগে লকডাউন পিরিয়ডেও আমরা কাজটা করেছিলাম, বাড়ি থেকে করেছিলাম রেকর্ডিং করে। অন্তত সেই দিন কবির প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়েছিলাম। এই প্রসঙ্গে প্রথমেই বলি যে আমরা দীর্ঘ সময় কবিগুরুর প্রতিষ্ঠান শান্তিনিকেতনে আমরা থিয়েটার ফেস্টিভ্যাল করেছি লিপিকা প্রেক্ষাগৃহে। দীর্ঘ সময় ধরে 2013 থেকে আমরা করতে পেরেছি ওখানে প্রায় 6 বছর পর টানা করতে পেরেছি। এবং তারপরে গত বছরও আমরা করেছিলাম শিল্পগ্রামে আমাদের থিয়েটার ফেস্টিভ্যাল, অর্থাৎ সেটাও TZCC ক্যাম্পাস, সেটাও কিন্তু শান্তিনিকেতনেই। তো এই শান্তিনিকেতনের প্রতি আমাদের দলের একটা দুর্বলতা আছেই, এবং ওখানে গেলে ওখানকার মানুষের সাথে আমাদের খুব যোগাযোগ হয়। আমাদের কলা ভবন, সঙ্গীত ভবন, এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমাদের পরিচিত শিক্ষকেরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আমাদের প্রযোজনাগুলি দেখেন। তাহলে কবিগুরুর স্মৃতি বিজড়িত যে শান্তিনিকেতন, সে তার সঙ্গে আমাদের একটা নারী যোগাযোগ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলি যে আমরা কিন্তু কোনোবারই পিছিয়ে পড়িনি। তাই এবছর এই সময় আমরা এখানে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করব। কবিতায়, গানে, কথায়, নৃত্যে আমরা যে যেরকম পারবো আমরা সবাই মিলে আমাদের শ্রদ্ধা নিবেদন করব। বড়তলা আজ পরাণ খেলাতে মানবে আহা তোমার সঙ্গে গানে কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাদের। রবীন্দ্রনাথ আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেবার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি কার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি কার। নতুন কৌশল কি কোন দিকগুলো ভেবেছিলেন আপনি কার? রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার, সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পাই। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি কার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি কার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি কার। শিশু কিশোরী যে মুখকে বলতে পারেনি, শুধু চিন্তাকে লিখে দিয়েছে। হাতখানি ওই বাড়িয়ে আনো, গাও আমার হাতে। বলবো তারি রাত সাথে। সে মনে করে আপনি কার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রা বৃত্তে।
যত জন বাঙালি তত জন শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদা মশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণ রবীন্দ্রনাথের দেখাতে চায়। সেই দিন 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল খুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন বউ মুখখানি কিনে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের সেই সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখতেন অচেনার কাম দিচ্ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিকে ছোঁয়াচ পাহাড় চাকরি করে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটাই বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। গিয়ে বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে সে শুধালো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন না। বললেন, থাক এখন যাও দিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। অন্ধকার ঘর, রানী সুদর্শনা ও তাহার দাসী সুরঙ্গম। সুদর্শনা বলছি, আলো আলো কই? এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার থাকবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলো চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনই তোর অন্ধকারের মতো কথা, অর্থই বোঝা যায় না। বলতো এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি আর কোথা দিয়ে বেরোই? প্রতিদিনই ধাঁধা লাগে। এই ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি, তোমার জন্যই রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটা বিশেষ করে করেছেন? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না না, আমি আলো চাই, আলোর জন্য অস্থির হয়ে আছি। তোকে আমি আমার গলার হার দেবো যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার স্বার্থ কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন আমি সেখানে আলো জ্বালবো? এত ভক্তি তোর! অথচ শুনেছি তোর বাপকে রাজা শাস্তি দিয়েছেন। সে কি সত্যি? সত্যি। বাবা জুয়ো খেলতো, রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেতো আর জুয়ো খেলতো। তুই কি করতিস? মা, তবে সব শুনেছ, আমি নষ্ট হবার পথে গিয়েছিলাম। বাবা ইচ্ছে করেই আমাকে সে পথে দাঁড় করিয়েছিলেন, আমার মা ছিল না। রাজা যখন তোর বাপকে নির্বাসিত করে দিলেন তখন তোর রাগ হয়নি? খুব রাগ হয়েছিল, ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ সময়। রাজা তোর বাপের কাছ থেকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলেন কে জানে?
কিন্তু কি কষ্ট গেছে, আমাকে যেন ছুঁচ ছোটাতো, আগুনে পোড়াতো। কেন তোর এত কষ্ট কিসের ছিল? তুমি যে নষ্ট হবার পথে গিয়েছিলাম মা, সে পথ বন্ধ হতেই মনে হলো আমার যেন কোনো আশ্রয়ই রইল না। আমি কেবল খাঁচায় পোড়া বনো জন্তুর মতো কেবল গর্জে বেড়াতাম। তোর সবাইকে আমার ছেড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতো। কি মনে হতো, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি অবিচলিত নিষ্ঠুরতা। সেই রাজার পরে তোর এত ভক্তি বলো কি করে? কি জানি মা, এত অপর, এত কঠোর বলেই এত নির্ভর, এত ভরসা। নইলে আমার মতো নষ্ট আশ্রয় পেত কেমন করে? তোর মন বদল হলো কখন জানি, কখন যেন হয়ে গেল। সমস্ত দুরন্তপনা হার মেনে একদিন মাটিতে লুটিয়ে পড়ল। তখন দেখি কত ভয়ানক, কি সুন্দর। বেঁচে গেলুম, বেঁচে গেলুম, জন্মের মতো বেঁচে গেলুম। মাথা সত্যি করে বল, আমায় রাজাকে দেখতে কেমন? আমি একদিনও তাকে চোখে দেখলুম না। অন্ধকারেই আমার কাছে আসেন আর অন্ধকারেই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কিন্তু লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি রানী, ভালো করে বলতে পারবো না তিনি কি সুন্দর, না লোকে তাকে সুন্দর বলে তিনি তা নন। বলিস কি সুন্দর নন? না রানীমা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। শেষ করলাম। নমস্কার, আমার নাম শুভ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নমস্কার, আমার নাম শুভ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রিপন। আমি ভিত্তি করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তখন তুমি চলছিলে তোমার স্মরণপথে। অপূর্ব এক স্বপ্ন মম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভাক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারই দাঁড়ি বাড়ি ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পড়িয়ে নেব ভারী ভারী। দেখিতে সহসা রথে থেমে গেল আমার কাছে এসে। আমার মুখটানে ছিল নামতে কোনো ভাসে। দেখে মুখের প্রসন্নতা জুড়ে গেল সকল দেখা। হেনকালে কিসের লাগে তুমি আকস্মাৎ আমার কিছু দাও। সহসা রথে থেমে গেল আমার কাছে এসে। আমার মুখটানে ছিল নামতে কোনো ভাসে। দেখে মুখের প্রসন্নতা জুড়ে গেল সকল দেখা। হেনকালে কিসের লাগে তুমি আকস্মাৎ আমার কিছু দাও বলে বাড়িয়ে গেল। নদী ঠিক কথা রাজা অধিরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের পরে রয়নি মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ধুলি ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কোণে। যবে পাত্রখানি ঘরে এনে পূজার করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেন যা রাজভিকারীর স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন করে। তোমায় কেন দিইনি আমি আমার সকল স্মরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুল, সবই গেছে দিলে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি বুঝামি, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাই। শনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান, পেলে 2 বিঘে, প্রস্তেও দিঘে, সমান হইবে টান, ওটা দিতে হবে। হইলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটেখানি। সত্যপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্ষুড়ো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দিলে ভিটেমাটি ছেড়ে বাহির হইল পথে। করিল বিক্রি, সকলে বিক্রি মিথ্যা দেওয়ার দায়। এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি।
রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী দেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোরম ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশি টেনে ভুলিতে পারিনি এই 2 বিঘা জমি। সংগৃহীত লেখা, ফেসবুকেই পেয়েছি। বাচ্চারা আনন্দ পায় না তাই স্কুলে আসে না। এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য। আচ্ছা লেখো তো 1 অক্ষরে ডাকাত। কেউ লিখতে পারলো না। তিনি তখন ডাকাত করে লিখে বললো, বলো তো এটা কি? এটাকে বলে ডাকাত। সবাই একেবারে হেসে খুঁটি খুঁটি। আচ্ছা এবার বলো তো কিভাবে 1 অক্ষরে কাতলা লিখবে? সবাই আবার অবাক। শিক্ষক লা কাত করে লিখে বললেন, এইগুলো কাতলা। শিশুরা হাসছে তো হাসছেই। তারপর তিনি কা লিখে মুছে দিয়ে বললেন, বলো এবার কি লিখলাম? সবাই আবার অবাক। তিনি বললেন, এবার লিখলাম কানাই। শিশুদের হাসির রোল উঠলো একেবারে। এবার তিনি ছাত্রদের বললেন, বলো তো আমি কেমন পড়ালাম? ছোট একটা শিশু দাঁড়িয়ে বলল, আপনি তো আমাদের আজ কিছুই পড়াননি। কিছুই পড়াননি? কি বলো? এবার শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকলো। সূর্যের চারপাশে কিরণ এঁকে বলল, আজকে রবি শুধু তার আলো ছড়িয়েছে। এই স্কুলটি হলো শান্তিনিকেতন। আর শিক্ষকটি কে জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর বোর্ডে যে ছাত্রটি এঁকেছিলেন তিনি ছোট্ট সত্যজিৎ রায়। নমস্কার। দূরে অসুর তলায় পুতির কোন ঠিকানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতে, তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। অতি কত্রিক খেলা, আমার কখন হলো বেলা, তোমার শাস্তি দিল তাই। ইচ্ছে তাই নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। তাই তো তোমার নাচে আমার ঢেউয়ের দোলা আছে, ছড়ে গাছের দুটো ফুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রে, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন কত নাম না জানা বোন, কোন পথ হারা করবো। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অন্যে ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে তোমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল কুটিরে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমার ভাই তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একটা রাখি, তোমার উল্টো পড়া দেবে। তোমার কানে কানে ওই কমকে দাঁড়িয়ে গানে তুমি কোন কথা শিখো, সব কি তুমি বোঝো, তারই মানে যেন বোঝো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আচ্ছা তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই চুলের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁকি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে। এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙা পা। আর কিছু না চাই, যেন আকাশ ছাড়া পাই। আর পালিয়ে যাবার মা দূরে কেন নাচো? ডালের আগুন ধরে নাচো বাউল আমার এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতুর মুখে ধরে তোমার ভাঙন দেখা যায়। বাউল রবীন্দ্রনাথ ঠাকুর। সাধারণ মেয়ে, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মনে, তাই জন্য পুলক লাগতো আমার দেহে। ভুলেই গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবন। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি।
দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, এমন করে প্রমাণ করবে সে। এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না করবো যে এমন জোর করি। একদিন সে গেল বলিতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল দোষের মধ্যে। গ্যালোমেরের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কয়েক লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরেই যাবে চলো। ছেলেকের দুটো খোলা, মাঝখানটুকু ভরা থাক, একটু নেড়ে অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে পিঠিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ নই। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। আর করি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যের সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, আর হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে। ফুলচন্দন করুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার। ধরা পড়ার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য নয়, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের শেষ পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে ৭ বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মন্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করে দিলে কলকাতা বিশ্ববিদ্যালয়, গণিতে হোক প্রথম। তোমার কলমের এক আচরে, কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা,
দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করিবে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ওরা করুক তার রহস্য। মূর্খের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নাম যারা সভা, মনে করা যায় সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য। মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের ওপর দিয়ে যেন পাড়ের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেয়ে। আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মুখে এসে দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় দর্শককে সাক্ষাৎ ঘটেনি কখনো। নরে শেষে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটের শক্তি মুরল, স্বপ্ন আমার পুরো। আয় রে সামান্য মেয়ে, আয় রে বিধাতার শক্তির অপরটাই। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের পানে, বাগদি বুড়ি চুবড়ি ধরে নিয়ে সাপ তুলছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের পালা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে করো না সন্ধে হলো যেন, মনে করো না উঠলো সাঁঝের তারা। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই, শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। বেঁচে থাকলে আমার চিঠির জবাব দিতেন তিনি। লিখতেন, তোমার সরলতা আর সততার কথা যখন বললেন, এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে গেলে তুমি। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতেই বা এমন কি দুঃখ। তোমাকে যখন স্নেহ করি, তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে। অনেকদিন না লিখলে বলতে, ছোট হোক মন্দ হোক, একটা করে চিঠি আমার রোজ লেখো না কেন বলো। আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, কখনো শান্তিনিকেতনে। সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন, বিন্দুর মতো যেন হই, না হই, যেন বাঁচি, যেন মৃণালের মতো হই, অথবা মৃণালের চেয়েও সাহসী। আমার দুঃখগুলো প্রেম কাঁটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন। শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে 26-এর যুবক হয়ে উঠতেন, শেষের কবিতার অমিত হয়ে উঠতেন, হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন। তার স্পর্শের উষ্ণতা আমার বরফ শীতল একাকিত্বকে নিমেষে ঝর্ণার উচ্ছল জল করে দিত। গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, আমার গৃহবন্দিত্ব, আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, আমার মাথার মূল্য, পায়ের নিচে মাটি না থাকা, শুধু সমতা চেয়েছি বলে, শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে, শুধু লিখেছি বলে, কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাঁপত তার। তিনি ভৎসনা করতেন শাসকদের, সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন। আমি তার পিঠে মনে মনে অল্প হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম। কপালে তিনি চুম্বন করতেন আমার। একদিন বলতেন, বোটে করে চল শিলাইদহে যাই। আমার সারা মন তিত্তির করে কাঁপত আনন্দে। তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত, তার আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারত। আমাকে স্বদেশের জল, মাটির স্বাদ গন্ধ দিতে তিনি শিলাইদহে যেতেন। বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন। আমি আসলে আকাশ নয়, তাকেই দেখতাম অপলক।
তখন আমার অমল ধবল মনে মন্দ মধুর হাওয়া, তখন চারিদিক থেকে নির্জনতা তার জলতরঙ্গ বাজিয়ে যেত। তখন তিনি গেয়ে উঠতেন, আমি কান পেতে রই। গান শেষে হেসে আরও কাছে ডেকে বলতেন, এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেবে? যদি নিই, আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যেবেলায় এই নিস্তব্ধ নদীটির ওপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকোর ওপর বিছানা পেতে থাকবো আবার? তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম, আবার কেন জন্ম নিতে হবে? আপনার এক জন্ম সহস্র জন্মের সমান। সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে, অস্ফুট কণ্ঠে ভোর রাত্রিরে বলেন, শিরায় দয়ালু কেন আসে যেন? প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসে। আজ তোমার শুশ্রূষাও পেলাম। কুঠিবাড়ির দিকে দিকে যেতে বলেন, তুমিও তো প্রকৃতি ভালোবাসো, যাও দেখে এসো গাছপালা, নদী, হাওর। এ তোমার সোনার বাংলা, এ তোমার দেশের মাটি। আমি নিশ্চুপ শুনি, আমার কাঁধে তার ডান হাত। কোনো ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আমি তবু নিরুত্তর। কুঠি বাড়িতে পৌঁছে বলেন, তৈরি হয়ে নাও, সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়েই দেব। তবু আমি নতুন দাঁড়িয়ে থাকি, বলি, আমি তো যাবো না কোথাও। কেন? ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না? দেখবে না তোমার বাড়ি ঘর, তোমার উঠোন, উঠোনের ঘাসের ওপর একটি শিশির বিন্দু? তার দরকার হবে না। কেন হবে না? রবীন্দ্রনাথ বিস্ময় থমকে দাঁড়ান। আমি বলি, ভাষাটি আমার দেশ, ভাষাটি আমার সেই অপরূপ শিশির বিন্দু। আপনার গান কবিতায় আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ। আপনি, আপনার স্নেহই আমার নিরাপদ স্বদেশ। পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি। ঈশ্বর বলে কোথাও কিছুই নেই, ঈশ্বরে বিশ্বাস নেই আমার। তারপরও যদি নিভৃতে কেউ থাকে, কোথাও যদি কেউ থাকে আমার হৃদয়ে ঈশ্বরের মতো কেউ, সে রবীন্দ্রনাথ। যদি বেঁচে থাকতেন তিনি, আমাকে বুকে জড়িয়ে বলতেন, শুধুই কি স্নেহ, তোমাকে তো ভালোবাসি, সে তুমি জানো? হ্যাঁ বা না বলার দরকার হতো না। তিনি জানতেন যে আমি জানি। ধন্যবাদ। কেউ যদি কিছু আঘাত পান আমাকে ক্ষমা করবেন। ওই মা যখন বলতো যে কিরে কি করছিস, হ্যাঁ চান করছি, চান করে এক্ষুনি আসছি, ওই চান করার মতো চুপ করে তুই রবীন্দ্রনাথকে ডুব দিয়ে চলে এসে আমাদের এখন এই অবস্থাতে দাঁড়িয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি কোনোদিন ওই সামনে হাত জোর করতে হবে, ফুলমালা দিয়ে চন্দন পড়াতে হবে, আমি সেটা কোনোদিন মানিনি, আর মানবো। আসলে আমাদের কালিন্দী নাট্য সৃজন, আমাদের থিয়েটার গ্রুপ, আমরা যখনই কোনো ক্যারেক্টার করি বা ক্যারেক্টার করতে যাই স্টেজেতে, তার একটা চরিত্র বিশ্লেষণ করা হয়, কি তার একটা সেই চরিত্রটা কি পার্সপেক্টিভে আছে। তার সব থেকে এইসবের মধ্যে সব থেকে মেন পয়েন্টটা আমার বলে মনে হয়, একটা ক্যারেক্টারের তার পলিটিক্যাল ভিউজ কি, হোয়াট ইজ হিজ পলিটিক্যাল ভিউজ, এইটা চিন্তা করলেই ক্যারেক্টারটার তার ডাইমেনশনটা তার খুলে যায়, অনেকটা খুলে যায়, তার পলিটিক্যাল চিন্তা ভাবনা। তো সেই কারণেই আজকের আমার একটা ছোট্ট বক্তব্য। আমি পারফরমেন্সের দিকে যাচ্ছি না, আমি খুব শিগগিরই একটা কাজ করতে যাব, তার জন্যেই অনেক কিছু পড়াশোনা করছি বা অনেক কিছু শুনছি লোকের কাছে, টিভিতে শুনছি, আমাদের ইউটিউবে শুনছি। আমি একটু রবীন্দ্রনাথের তার পলিটিক্যাল ভিউজ, তার জীবনের যে পলিটিক্যাল ভিউজ, এইগুলোকে নিয়ে একটু নাড়াঘাটা করছি, ওই চান করার মতো। রবীন্দ্রনাথ
ছোটবেলা থেকে বুঝে গেছিলেন আমি রবীন্দ্রনাথ হব। মানে উনি আমি যা ভাবিব তাই লিখিব, আর যা লিখিব তাই ছাপাইব। এটা ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ বুঝে গেছিলেন যে আমি একটা বিশাল মাপের কিছু হব, কেননা তার চারিপাশটাতে ওই সময় কেউ আমার মতো কেউ লিখতে পারত না, এটা উনি বুঝে গেছিলেন। তো এইখান থেকে আমাদের সেই লোকটার মানসিকতাটাকে বুঝতে হয়। পারফরমেন্স তো সবাই করছে, কিন্তু তার লেখাতে কি তার পলিটিক্যাল ভিউজ আছে, কি কখন সে জিনিসটাকে লিখেছে, কেন লিখেছে, এই চিন্তাগুলো যখনই আসবে সেই মানুষটাকে যত বেশি ভালো করে চেনা যাবে, তার এই লেখাগুলোর মানে, তার লেখাগুলোর যে ইনার লাইন্সগুলো আছে সেগুলো ভালো করে আমরা বুঝতে পারবো। একটা ছোট্ট ঘটনা, ওই রামকিঙ্কর বেজ একটা জায়গায় পড়ছিলাম ওনার লেখাতে। তো একদিন শান্তিনিকেতনে রামকিঙ্কর বেজ একটা মূর্তি করছেন, আর পাশে রবীন্দ্রনাথ তার কবিতা লিখে যাচ্ছে। হঠাৎ রবীন্দ্রনাথ বললেন লিখতে লিখতে যে যখন কোনো সম্পর্ক করবি সেই সম্পর্কটাকে একদম দুমড়ে মুচড়ে ছিবড়ে করে দিবি, তারপর ছুঁড়ে ফেলে দিবি। তো এইখান থেকেও আমার সেই মানুষটার তার পলিটিক্যাল ভিউজ খুব জানার দরকার, খোঁজার দরকার। সে কেন এই কথাটা বললো? রামকিঙ্কর বেজ বলছেন যে এটা রবীন্দ্রনাথ আমাকে বলেছেন ঠিকই, কেন বলেছেন উনি খুব ভালো করে জানেন যে রামকিঙ্কর বেজ যদি এটা গিয়ে 5 জায়গায় গিয়ে বলে যে এটা রবীন্দ্রনাথ বলেছেন, কেউ বিশ্বাস করবে না। তো সেখান থেকে তার আর একটা পলিটিক্যাল ভিউজ পাওয়া যায়। আর একটা জায়গা আছে, একটা যখন রবীন্দ্রনাথের মেয়ে বা ছেলেরা মারা যায়, তিনি দাহ করে আসার পরেও তিনি তার অনুষ্ঠানে গেছেন, তার সব বক্তব্য রেখেছেন। তারপরে কেউ যখন জিজ্ঞেস করেছেন রবিবাবু আপনার মেয়ে এখন কেমন আছে, এখানেও রবীন্দ্রনাথের একটা অন্য চেহারা পাওয়া যায়। আজকে যদি প্রথমেই এসে রবীন্দ্রনাথ বলতেন যে দেখো আজকে আমি বক্তব্য রাখতে পারবো না, আমার সকালবেলা মেয়ে মারা গেছে, তো এইটাই স্বাভাবিক। সবাই বলতেন যে না বাবা ঠিক আছে, আপনি আপনি আজকে বক্তব্য রাখতে হবেন, আপনি রেস্ট নিন। কিন্তু ওটা না করে উনি কিন্তু পুরো ঘটনাটা বললেন তার নিজের কাজকর্ম হয়ে যাবার পর। এখান থেকেও কিন্তু তার পলিটিক্যাল ভিউজ, পলিটিক্যাল চিন্তাধারা বেরিয়ে আসে। আমি একবারও বলছি না যে আমি রবীন্দ্রনাথকে পছন্দ করি না, বা কিন্তু একটা শিল্প করতে গেলে উনি এক হাতে যেরকম একটা কলম ধরেছেন, সেরকম তার বাঁ হাতে একটা চাবুক ধরেছে নিজেকে মারার জন্য। আমার মনে হয় শিল্প করতে গেলে, বড় শিল্প বা এই ধরনের কাজ করতে গেলে এভাবেই হয়তো এগোতে হয়, যেটা উনি ওই 1861 সালে উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তারপর থেকে উনি এই চিন্তাধারা নিয়ে উনি আর কিছু দেখেননি, উনি শিল্পটাকেই প্রাধান্য দিয়ে গেছেন। আর একটা ছোট্ট কথা দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথ একবার মৈত্রী দেবীকে বললেন যে জানো আমি সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমি সেটা কোনোদিন কাউকে বলতে পারি না। এখান থেকে আর একটা মানুষ বেরোয়, যে এরকম বললাম যে সবাইকে সে ওই পিকাসোর মতো, পাবলো পিকাসোর মতো সারা জীবন শুধু মানে যৌনতা, নারী সঙ্গত করে গেছেন, এবং কাজ হয়ে যাবার পর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এবং সেই শিল্পটাকে উনি তার ক্যানভাসে এঁকেছেন। এই চিন্তাধারা যে ঠিক সেরকমই রবীন্দ্রনাথ যখনই কোনো বিপদে পড়েছেন বা মানুষ মাতৃক পড়ে, তো তখনই ছুটে গেছে প্রকৃতির কাছে।
আর প্রকৃতির কাছে গিয়ে তার যেসব বর্ণনা উনি করেছেন তার এই বর্ণনা উনি লিখেছেন এবং শুধু শিল্পটাই করে গেছেন, আর অন্য কিছু করেননি। তো সেই রকমই আমাদের আজকের দিনে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তো আজকের এই চিন্তাধারা যদি নিয়ে কেউ চলে ওই রবীন্দ্রনাথ হয়ে ওঠার, তো আজকের দিনে খুবই এটা বেদনাদায়ক। কেন সে খেতে পাবে না দুদিন পর। আজকে যদি সে সারাদিন শুধু শিল্প করে যায়, সে দুদিন পরে আর খেতে পাবে। তো যাই হোক, আমাদের ওই বৈশাখ মাস এলেই আর শ্রাবণ মাস এলেই আমরা ওই রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা আরম্ভ করি। কিন্তু তাও আমাদের কালিন্দী নাট্য সৃজন এখনও এটা বজায় রাখে যে আমরা আমাদের দল বিল্লদল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই কাজটা এখনো করছি, আগামী দিনে করেও যাবে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া এ গেল কাজ ভাঙানোর গান দিনের শেষে। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায় তাদের পানে ভাটার টানে যাবো রে আজ ঘর ছাড়া সন্ধ্যা সে দিন যে চলে যায় ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিনের শেষে খেয়ায় ওরে আয় দিনের শেষে। ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পারে যারা যাবার গেছে থেকে আমরা কতটা সরে আসতে পেরেছি তার কিন্তু একটা হিসেব নেবার সময় এসেছে। না, এই জন্য রাগ বা অভিমান করার কোনো নেই। রাগ বা অভিমান করেও কোনো লাভ নেই। যা হওয়ার তাই হয়েছে, যা ঘটবার তাই ঘটবে। আসলে বাঙালির স্বভাব হলো অনেকটা হাঁসের মতো, পালকে জল লাগলেই সেই গচ্ছ ভাব আর ভাবনার জল ছেড়ে ফেলে দেওয়া। মানে অঋণী অপরিগ্রাহী বাঙালির একটাই গর্ব, কোনো কিছু গ্রহণ না করা। যুগে যুগে আমাদের দেশে অনেক মহামানব জন্মেছেন, তারা তাদের বাণী দিয়ে লেখনী দিয়ে চেষ্টা করে গেছেন আমাদের জাগাতে। বলেছেন জাগো বাঙালি, জাগো বাঙালি। বাঙালি জাগবে কি? বাঙালি বসে থাকতে থাকতে শুয়েই করবে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র এরা আপাতত আমাদের জীবনে প্রাতঃস্মরণ। ছবিতে আছেন, ক্যালেন্ডারের পাতায় হাওয়ায় উঠছেন, মূর্তি হয়ে পতমোহনায় পার্কে রোদে ঘুরছেন, জল দিচ্ছেন। জন্মদিনে তাদের প্রাপ্য একটি মালা। আমাদের কি সহজ ঋণ শিকার পদ্ধতি। এদের রচনাবলী আমরা সরকারি সংস্করণে বা অন্য কোনো উপায়ে দক্ষযোগ্য করে কিনে আনি, বসবার করে বুক কেসে পরিপাটি সাজিয়ে রাখি, তার পাশে বাঁকুড়ার লম্বা গলা ঘোড়া প্রাণ লুচিয়ে থাকে। মাঝে মধ্যে ধুলো ছাড়ি, কারণ ধুলো আর পোকা বইয়ের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। বইয়ের স্বাস্থ্য আর সৌন্দর্য নষ্ট করে দেয় ওই ন্যাস্টি ধুলো। এই বই আর বউ দুটোই মোটামুটি এক, একটু তোয়াজে রাখলে দুজনের সৌন্দর্যই কিছুটা খোলতাই হয়। আর ওই আলমারির চাবিটা কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাবে না। ওই একদিন রোববার ওই একদিন আমি বই, বাথরুম, বেড কভার সাফাই করবই।
তারপর 3 বকারের ঠেলায় বিছানায় শুয়ে বেকার ছাড়বো, হাঁচি আর কাশি, কাশি আর হাঁচি। ডাস্ট অ্যালার্জি আছে না, বই আমার প্রাণ। ইদানিং এর ওর কারোর অনুপ্রেরণায় আমাদের মতো কিছু উগ্র আত্মসমালোচকেরা আমাদের পূর্তি বংশধরদের কিছু আবৃত্তির তালিম দিয়ে থাকে। ইদানিং ওটা বেশ জনপ্রিয় হয়েছে। এই যে এবছর শান্তিতে রবীন্দ্র জন্মোৎসব হবে, সামনের বছর নিশ্চয়ই বেলুনে হবে না। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, না না না, হচ্ছে না, হচ্ছে না, বিঅঙ্গ নয়, বিহঙ্গ নয়, বিহঙ্গ। হ হ, হটাকে একটু হেলিয়ে দাও, তারপর পাখাটাকে ক্লান্ত করে এগিয়ে দাও। বলো বলো, হাত মুঠো করে বলো, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর। হাত পা একবার থর 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 করে পড়ছে। আসলে কি, হৃদয় বৃত্তি যতই ছোট হোক না কেন, হার্টটা ভেতরে ভেতরে বেড়ে বসে আছে। এনলার্জ হার্ট কিনা। ডাক্তার বলেছে সব রকমের উত্তেজনা এড়িয়ে চলবে, যে যা খুশি করছে করুন। আপনি জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকুন। যদি বেশি কিছু বলতে চান, ঘরে যে স্ত্রী আছে তার কাছে বলুন, নয়তো ওরা আপনার লাশ ফেলে দেবে, আর নয়তো নিজেই আপনি একদিন লাশ হয়ে পড়ে যাবেন। ও মা, মা দেখে যাও, বাবা কিরকম বিয়ঙ্গ বিয়ঙ্গ করে কাঁদছে। লাজ্জি কোথায় রে, আবৃত্তি করছি। আমি কোন যুগে চলে গেছি জানিস? সেই যুগে যখন বোমা ছিল না, পাইপ গান ছিল না, রক ছিল কিন্তু রক বাদ ছিল না। আমি সেই যুগে চলে গেছি। দয়া করে তোমার সেই যুগে যেতে হবে না। শোনো, খবর এসেছে বিনা পয়সায় রেশনে ভালো আতপ চাল এসেছে। যাও 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 যাও, এই না ব্যাগ দিচ্ছি, যাও। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না চালের বস্তা। আমার ছোট মেয়ে মধুছন্দাকে পাড়ার রবীন্দ্রসঙ্গীত স্কুলে ভর্তি করে দিয়ে আসি। এরই মধ্যে জেনে শুনে বিষ করেছি পান। গানখানা গাইছে না, প্রমোদে ঢালিয়া কিন্তু তালিম চলছে। মাসে মাসে কিছু টাকা খরচ করা সার্থক। যে মেয়ে, যে বাঙালির মেয়ে 5 রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না, তাকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। আরে বাবা, উচ্চারণ শুদ্ধি নিয়ত মাথা ঘামাবার কি আছে? জ্যোৎস্নার জন্য হৃদয় হৃদয় ও নেভার মাইন্ড। আমার বড় মেয়ে মধুমালতী এবার পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে গান গাইবে। আমার পাড়ার কাউন্সিলর চঞ্চল বাবু কাশতে কাশতে বক্তৃতা দেবেন। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ শুধু বাংলার কবি নন, তিনি বাংলা তথা ভারত তথা সারা বিশ্বের কবি। তাই তো তিনি গিয়ে গেছেন, এনেছিল সাথে করে মৃত্যুহীন পান, মরণে তাহাই তুমি। দিকে দিকে প্রাণদানের মহোৎসব করেছে। দিতে না চাও, ছেলে ধরা বলে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে মাথায় পেট্রোল ঢেলে অগ্নি সংস্কার। ব্যাস ব্যাস, তোমার ফার্স্ট এডিশন শেষ। ঈশ্বরের খাতায় তোমার সেকেন্ড এডিশন থাকে তো ভালো, নয়তো সম্মুখে শান্তি পারাবা। চিত্ত যেটা বয়শূন্য সেটা মধ্যরাতে চুরু খেয়ে বোয়াবাড়ি কেমন কঠিন কম। নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। আরে বাবা, নাগিনীরা নিঃশ্বাস না ফেললে কবির কথা সত্য হবে কি করে? নাইট উপাধি যদি তার থেকে থাকে, এই তো ত্যাগ করার প্রতিষ্ঠ সময়। বাঙালি, বাঙালি এখন লাইনের বাঙালি, ঝুড়ো বাঙালি। ওই যে বাসের ফুটবোর্ড থেকে একটা খসে পড়ল, কে পড়েছে? বাঙালি করেছে, বাঙালি করেছে, রূপসাগরে ডুব দিয়েছে। গাড়ির সামনের সিটে বসা যে বাঙালি ভদ্রলোক এতক্ষণ পান চিবোচ্ছিলেন, তিনি পানের চর্বিত অংশ বাইরের জনসাধারণের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে দিতে বললেন, চালিয়ে চালিয়ে জোরসে চালিয়ে, পপুলেশন যে হারে বেড়েছে না, অমনি দুধটা খসে পড়বে। চলিয়ে চলিয়ে জোরসে চালিয়ে। বাঙালি ভদ্রলোক বাঙালি ড্রাইভারকে অবাঙালি অ্যাকসেন্টে বললেন গাড়িটা চালাতে। গাড়ি চলে গেল অনেক দূরে, অদৃশ্যের
ফিরে আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আয় একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায় বাড়িয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় ফুলের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় আয় মাঝে